কিন্তু আমি সেখানে গিয়ে কি করব? হ্যাঁ, তুমি তো পারবে ওদের কষ্ট ঘোচাতে। কি বলতে চাইছো বোন? আমি কিভাবে তাদের দুঃখ ঘোচাবো? আমি নিজেই তো দুঃখে ডুবে আছি। জানো দিদি, আমি আজ বাপের বাড়ি থেকে সকালে ফিরলাম। আমার মাসি বৌমাকে নিয়ে আমাদের বাড়ি এসেছিল। মাসির ছেলের বিয়ে হয়েছে প্রায় 14 বছর। অনেক ঠাকুর দেবতা, তন্ত্র মন্ত্র হাত চালানো, পীর বাবা থেকে তারা পীঠের তান্ত্রিক সবার কাছে গেছে ওরা। ডাক্তারও করেছে অনেক। কলকাতার বড় ডাক্তারকে এখনও দেখাচ্ছে, কিছুতেই তো কিছু হচ্ছে না। মাসি আমাদের কাল বলল যে ওরা এবার দত্তক নেবে, কিন্তু কোনো অনাথালয় থেকে নিতে চায় না, কারণ মাসির শাশুড়ি এখনও বেঁচে রয়েছেন আর ওনার ভীষণ জাতপাতের বিচার। এত বছর এই দত্তক নেওয়াতে আপত্তি ছিল এই কারণেই। ব্রাহ্মণ ঘরে না জানি কোনো ঘরের সন্তান আসবে, তাই চেষ্টা চালিয়ে যাচ্ছিল ওরা। কিন্তু ওরা চাইছে চেনা জানার মধ্যে যদি কেউ, আত্মীয় পরিজনদেরও বলেছিল সবাইকে। কে রাজি হবে বলো তো? নিজের সন্তানকে কেউ সারা জীবনের জন্য নিজে হাতে করে অন্যের কোলে তুলে দিতে পারে? জানো তো দিদি, ওরা তারকেশ্বরে বাবার মন্দিরে কাল সারাদিন ধরে বসেছিল। শুনেছে বাবার কাছ থেকে নাকি কেউ খালি হাতে ফেরে না। তাই আমার মাসির বৌমা সুরভি বাবার মন্দিরে গণ্ডি কেটেছে। কত যে কষ্ট, কত মন্দিরে যে যায়, মানত করে। এখন সে নিজের সন্তানের আশা ছেড়ে এই আশায় পড়ে রয়েছে, নিশ্চয়ই এমন মানুষের খোঁজ তারা পাবে যে নিজের থেকে নিজের সন্তানকে তার কোলে তুলে দেবে। তুমি কি বলছো? আমাকে কি নিজের সন্তানকে সুরভির হাতে তুলে দিতে বলছো? হ্যাঁ দিদি, তুমি পারবে। তুমি আমার ছোট বোনের মতো মেয়েটার কোল ভরিয়ে দিতে পারবে। না, তা হয় না। আমি আমার কোনো সন্তানকে ছেড়ে থাকতে পারবো না। এই যে বললে তুমি তোমার পেটেরটাকে নাবিয়ে দিতে চাও, না মেরে যদি আর কটা দিন পেটে রেখে ওই মেয়েটার কোলে তুলে দিতে, তাহলে তো একটা মেয়ে মা হতে পারে। তুমি কি মেয়ে হয়ে আর একটা মেয়ের কষ্ট বুঝতে পারছো না? হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু সবার ভাগ্যে তো সমান নয়, সেটা তোকে মানতে হবে। সবাই কি সব সুখ পায়? আমার এক দুঃখ, তার আরেক। আমি নিজে খেতে পাই না, কি করে মেয়েগুলোর রোজের খাবার জোগাড় করব সেই উপায় খুঁজে পাচ্ছি না। না খেয়ে এতগুলো দিন বাচ্চাটাকে পেটে বাঁচিয়ে রাখবো কি করে? যদি সে বেঁচেও থাকে, জন্ম দেবার পর কি আমি তাকে ছাড়তে পারবো? এতটা কি সহজ? আমার অন্তরাত্মা কি সায় দেবে? এখন সে শুধু রক্তের ডেলা, তার অস্তিত্ব সে জানান দেয় না। কিছুদিন পর থেকে প্রতিক্ষণে সে জানান দেবে যে সে আছে। তাকে জন্ম দেবার পর কি করে নিজের থেকে দূরে ঠেলে দেব আমি পারবো না। এই মুহূর্তে আমার একটা কাজের প্রয়োজন, টাকার প্রয়োজন, নয়তো আমরা 4 মায় বেটিতে না খেয়ে মরে যাব। দিদি, তুমি আর একবার ভেবে দেখো, তোমার গর্ভের সন্তান কিন্তু তোমাদের ভাগ্য বদলে দিতে পারে। আমার মাসিরা কিন্তু বেশ বড়লোক, সেখানে তোমার সন্তান কত সুখে থাকবে সেটা ভাবো। তাছাড়া তোমাদের এত কষ্টও শেষ হবে। এমনি এমনি তো তোমার থেকে তোমার বাচ্চাটা নেবে না, তোমাকে পুষিয়ে দেবে। আমি নিজেদের সুখ আনতে আমার বাচ্চা বেচবো? অদ্ভুত মানুষ তো তুমি। বাচ্চাটাকে মেরে ফেলবে তাও ঠিক আছে, কিন্তু 2 হাতে করে আর একটা মেয়ের কোলে তুলে দিতে পারবে না? একটু কষ্ট করে আর একটা মানুষকে সুখী করতে পারবে না? ওদের তো সব থেকে ওরা অপূর্ণ, তোমার সন্তান ওদের পূর্ণ করবে। আমি জানি না, আমি কিছু বুঝতে পারছি না। রাজি হয়ে যাও, তাতে তোমারই ভালো হবে। যে আছে তোমার গর্ভে সে রাজার ভাগ্য নিয়ে জন্মাবে, তার জন্য তোমারও ওসব দুঃখ দূর হবে। আমার কথা মিলিয়ে নিও। সুলতা আর কথা বাড়ালো না, বাড়ির দিকে দ্রুত পায়ে এগিয়ে গেল। বাড়িতে গিয়ে শুকনো খড় কুটো জ্বালিয়ে ভাতের হাঁড়ি বসালো। শুকনো খড় পাতার আগুন দাও দাও করে জ্বলতে লাগলো। ভাত ফোটার সুন্দর গন্ধে ক্ষুদে মনগুলো ভরে উঠল, আর গুটি গুটি পায়ে মায়ের কোলের কাছে এসে বসলো। মা 2 হাতে জড়িয়ে ধরল তার প্রাণের টুকরো গুঁড়োকে। আজ তারা পেট ভরে আলু মাখা দিয়ে ভাত খাবে, শুধু ভাতটা হবার অপেক্ষা। ভাতটা হতেই সুলতা 3 মেয়েকে থালায় করে ভাত বেড়ে দিল। একটু নুন দিয়ে আলু মেখে 3 জনের পাতে দিয়ে নিজের জন্য রাখলো একটু। ছোট মেয়েটাকে ধরে ভাত চটকে খাইয়ে দিল। মেয়েগুলোকে পেট ভরা খাবার দিতে পেরে আজ সুলতার মনটা বেশ খুশিই ছিল। মেয়েদের খাওয়া হলে নিজের জন্য একটা থালায় অবশিষ্ট ভাতটুকু আর আলু মাখাটা বেড়ে নিল সে। বড্ড খিদে পেয়েছে তার। মুহূর্তেই ভাতের থালাটা মুখের কাছ থেকে টেনে নিল বিশু।
নিয়েই রাক্ষসের মতো গপ গপ করে ভাতগুলো গিলতে লাগলো সে। সুলতা বিশুর হাত থেকে নিজের ভাতের থালাটা কেড়ে নিতে গিয়ে বলল, এই ভাতগুলো আমার, আমি খাবো বলেই বেড়েছিলাম। অনেক কষ্ট করে আজ ওইটুকু ভাত জোগাড় করতে পেরেছি। ওইটুকু ভাতের জন্য কত অপমান সহ্য করেছি তুমি জানো? খেতে হলে নিজে নিয়ে এসে খাও। আমাদের সবার পেট ভরানোর দায়িত্ব তো তোমার, কিন্তু দিনে দিনে সেসব দায় ঝেড়ে ফেলেছ তুমি। কিছু না জোগাড় করতে পারলে কিছু খাবারও দরকার নেই তোমার। আমার ভাতটুকু ছেড়ে দাও। কোন লজ্জায় তুমি আমার ভাতটুকু কেড়ে নিয়ে খাচ্ছ? কেমন মানুষ তুমি? তোমাকে কি এখনো আমি লোকের থেকে চেয়ে চেয়ে এনে খাওয়াবো? বিশু কোনো কথার উত্তর দেবার প্রয়োজনই মনে করল না। থালার ভাতটা থেকে তার হাত আর মুখ একটুও সরে না। ওইটুকু ভাত নিমেষেই শেষ করে ফেলে সে। সুলতার সারা শরীর রাগে ঘেন্নায় ফেটে পড়ে। সে বিশুকে দু হাতে ঠেলে দেয় দেওয়ালের দিকে। রাক্ষস, শুধু ভাতটা কেন খেলি? আমাকেও গিলে খেয়ে নে, নোংরা জানোয়ার লোক। তোর থেকে একটা কুকুরের সঙ্গে ঘর করাও অনেক ভালো। তুই একটা পিশাচ। তুই মরিস না কেন? তুই মরলে তো আমি শান্তি পাই। আমাকে জ্বালাতে এখানে ফিরে এসেছিস? ওই ফুলমণি কি তোকে খাওয়াতে পারছে না? যা না, ওই ফুলমণির কাছে গিয়ে থাক না। আমি কিন্তু আর সহ্য করব না বিশু, তোকে জেল হাজত করিয়ে ছাড়ব। বিশু এতক্ষণ চুপ থাকলো। সুলতার টানা তিরস্কারে সে ক্ষেপে ওঠে। সুলতার গলাটা দু হাতে টিপে ধরে চেপে ধরে দেওয়ালের মধ্যে মুখে বলে, মর শালি, হারামজাদির মুখে খুব কথা হয়েছে। সব কথা আজ আমি বন্ধ করে দেব। কাল থেকে সহ্য করে আছি, আজ আর ছাড়ব না। তুলি ছোট বোন দুটোকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে নিজের বাপ মাকে দেখছিল এতক্ষণ, কিন্তু এখন আর সে চুপ করে দাঁড়িয়ে থাকতে পারল না, দেখতে পারল না। একটা ছোট লাঠি হাতে তুলে নিয়ে বাবার গায়ে মারতে মারতে বলতে লাগলো, আমার মাকে ছেড়ে দাও, আমার মা মরে যাবে। তুমি খুব বাজে লোক, চলে যাও এখান থেকে, আমার মাকে ছেড়ে দাও। ছোট লাঠির আঘাতেই বিশু ঘুরে দেখে তুলিকে। এবার সুলতাকে ছেড়ে একরত্তি মেয়েটার গলাটা টিপে ধরে সে। মুখে বলে, শালি, তোকেও আজ মেরে ফেলবো, দুটোকেই মেরে পুঁতে দেব। সুলতা মেয়ের অবস্থা দেখে নিজেকে ঠিক রাখতে পারে না। কি করবে বুঝতে না পেরে পাশে পড়ে থাকা একটা বাস তুলে নিয়ে বিশুর মাথায় সজোরে একটা ঘা মারে। বিশু মাথাটা হাতে ধরে মাটিতে বসে পড়ে। যন্ত্রণায় তার চোখ মুখ কুঁচকে যায়। সুলতা ভয় পেয়ে যায়। এরকম ভাবে সে কখনো কাউকে মারতে পারবে সে কথা সে জীবনে ভাবেনি। কিন্তু নিজের মেয়েটাকে ওই বাপ নামক দৈত্যটার হাত থেকে বাঁচাতে তাকে হাতে বাঁশটা তুলেই নিতে হলো। সুলতা জানে এর পরিণাম কি হবে, কারণ এই পুরো ঘটনাটা তো তার শাশুড়ি নীরবেই দেখে যাচ্ছিল, দেখছিল কি হয়, কে মরে। কিন্তু তার ছেলের এই পরিণাম সে মোটেই মেনে নেবে না। সুলতাকে আর এই বাড়িতে টিকতে দেবে না ওরা। হয়তো সারা পাড়ার লোক ছিছি করবে তার ওপরে। সে যে স্বামীর গায়ে হাত তুলেছে, স্বামীর তো স্ত্রীর গায়ে হাত তোলার অলিখিত অধিকার আছে, সে হাত তুলতেই পারে। কিন্তু একটা মেয়ে মানুষ হয়ে পুরুষের গায়ে হাত তুলল সে? যতই দেশের আইন সমতার কথা বলুক, এই সমাজ নারীকে পুরুষের সমান দিল কবে? কিন্তু আজ সুলতা যা করেছে নিজেদের বাঁচাতে করেছে। তাতে কে কি বলল তাই নিয়ে সুলতা মোটেই ভাববে না। বলুক লোকে খারাপ, ভালো হয়ে থেকেও তো সারা জীবন কিছুই পেল না, পড়ে পড়ে শুধু মারই খেয়ে গেল সে। আজ খারাপ হতে পেরে তবু নিজেকে একটা মানুষ বলে মনে হচ্ছে তার। মনে একটু সাহস বাড়ছে সুলতার। কিন্তু যদি এই বাড়ি থেকে বের করে দেয় ওরা, তাহলে? ছেলের মাথার রক্ত দেখে সুলতার শাশুড়ি আর থাকতে পারল না। ছুটে এসে ছেলের মাথায় কাপড়ের টুকরো বাঁধতে বাঁধতে সুলতাকে বলল, এত সাহস তোর? বেরিয়ে যা আমার বাড়ি থেকে। যাব, কিন্তু আপনার কথা নয়। আমার ইচ্ছে হলে যাব, নয়তো যাব না। আপনারা যা পারেন করুন। আমি কিন্তু মারতে শিখে গেছি, মেরে আর আমাকে আপনারা ভয় দেখাতে পারবেন না। আজ আপনার ছেলেকে মেরেছি, কাল আপনাকেও মারতে পারি, সাবধানে থাকবেন। সুলতার মা ছেলের দিকে ঘুরে দেখে না। ভাতের ফ্যানটুকু নুন দিয়ে গলায় ঢেলে বড় মেয়েগুলোকে ঘরে থাকতে বলে ছোটটাকে কোলে নিয়ে বেরিয়ে যায় কাজের খোঁজে। পঞ্চায়েত প্রধানের জমিতে অনেক লোক নিয়েছে কাজের জন্য। শ্রাবণ মাসের সময় ধান রোয়া চলছে সব জমিতে। সুলতা যখন জমির ধারে গিয়ে পৌঁছলো, প্রধানের লোক সুলতাকে দেখে চিনতে পেরে বলল, বৌদি তুমি এখানে? সুলতাও ছেলেটাকে চেনে, তাই সে নির্দ্বিধায় বলল, ভাই খুব অসুবিধায় পড়ে এখানে এসেছি, আমি কি এখানে কাজ পাবো?
কিন্তু বৌদি, তুমি এই ধান রোয়ার কাজ করতে পারবে? কোনো দিনও করেছো? না, করিনি, কিন্তু এখন না করলে পেট চালাতে পারছি না। বৌদি, তুমি এখানে কাজ করলে বিশুদা কিছু বলবে না তো? সে চিন্তা তোমাকে করতে হবে না। তুমি আমাকে কাজে রাখতে পারবে কি, নয়তো অন্য কারো কাছে গিয়ে কাজের ব্যবস্থা করতে হবে। আসলে তুমি তো কখনো এই কাজ করনি, আর রোয়ার কাজ তো 3 দিনেই শেষ করতে হবে, হাত চালাতে হবে তাড়াতাড়ি। সুলতা একটু চুপ করে গেল, তারপর বলল, মানুষ মায়ের পেট থেকে সব কিছু শিখে আসে না, প্রয়োজনে শেখে। আর মানুষ পারে না সেরকম কোনো কাজ আছে কি? আমাকে একটু দেখিয়ে দিলেই আমিও সবার মতো কাজ করতে পারবো। সুলতা কাজে লেগে পড়ে। মেয়েটাকে জমির পাড়ে বসিয়ে নেমে পড়ে জল মাটি কাদায়। জমিতে নামার পর খেয়াল করেই পাশেই ওর সঙ্গে একই জমিতে কাজ করছে অনেক মেয়ে বউ। সুলতা সবার দিকে তাকিয়ে দেখতে লাগলো কিভাবে ওরা কাজ করছে। সুলতাকে দেখে একজন হাসি মুখে এগিয়ে এসে বলল, শাড়িখান তো পুরোই কাদা জলে ভিজে গেল, উঁচু করে নে, নয়তো কাজ করতে অসুবিধা হবে। সুলতা ইতস্তত করতে করতে বলল, এই ঠিক আছে, আমি এরকম করেই কাজ করতে পারবো, শাড়ি তুলতে পারবো না। লজ্জা পাওয়ার কিছু লাই, এখানে তো সব মেয়েরাই আছে দিদি। সুলতার শাড়িটা তুলে কোমরের দুদিকে একটু উঁচু করে তুলে গুছিয়ে দিল সে। তারপর এক বান্ডিল ছোট ছোট ধানের চারাগুলো থেকে একটা একটা করে চারা নিয়ে কিছুটা জায়গা ছেড়ে ছেড়ে মাটির ভেতর গুজে দিতে লাগলো। সুলতা খুব সহজেই মেয়েটিকে দেখে ধান গাছ বসানো শিখে গেল। সে ওই মেয়েটার মতোই দ্রুত হাতে কাজ করতে লাগলো। সুলতা জিজ্ঞাসা করলো, তোমার নাম কি, কোথায় থাকো? দিদি, আমার নাম ফুলমণি, আমি তো ওই পাশের গ্রামে থাকি। ধেনু মুর্মু আমার শৌর হয় গো। সুলতার বুকের মধ্যে বেশ বড় একটা মোচড় দিল। সে ফুলমণির মুখটা ভালো করে দেখতে লাগলো। বেশ উজ্জ্বল চেহারার হাসি খুশি একটা মেয়ে, কিন্তু সুলতা পরক্ষণেই মুখটা ঘুরিয়ে নিল। এতদিন ফুলমণির নামটা কানে শুনলেও চোখে তাকে দেখেনি সে। তুমি আমাকে চিনো না, কিন্তু আমি তোমাকে চিনি। তোমাকে সেদিন আমাদের বাড়িতে দেখেছিলুম। সেদিন তুমি বিশুকে ছাড়িয়ে নে গেলে না কেন? বিশু তো তোমার বর। সুলতার এই মুহূর্তে এখান থেকে উঠে যেতে ইচ্ছে করছে, কিন্তু কাজটা তো তাকে করতেই হবে। তাই বিরক্ত স্বরে সে ফুলমণিকে বলে, এখন তো সে তোমারও বর। না গো না, তোমার বরকে আমি বিয়ে করে লাই, তাতে কি? সে তো তোমার সঙ্গে রাত কাটাতে গিয়েছিল, তোমার সঙ্গে ঘর বাঁধতে চেয়েছিল। হ্যাঁ, বিশু সেদিন আমার ঘরে আসছিল, ও বলেছিল আমার সঙ্গে সারা জীবন থাকতে চায়। কিন্তু আমি জানি ওসব ওর শুধু মুখের কথা। বিয়ে করে আমার দায়িত্ব সে নিতে পারবে লাই। আমার শৌর আমাকে ওই ঘরটা থেকে আমাকে বের করে দিতে চায়। আমার বর ওই পাকা ঘরটা করেছিল তো, আমাকে আর আমার ছেলেকে বের করে দিয়ে ওই ঘরটা ওরা নিয়ে নিতে চায়। সেই জন্য জোর করে আমার বিশুর সনে বিয়ে দিতে চেয়েছিল, যাতে আমি ওই ঘরটা থেকে বের করে দিতে পারে। আমার বরটা তো আমায় খুব ভালোবাসতো, সেই ভালোবাসার কোথাও পাবো লাই। কেন, বিশু তোমাকে ভালোবাসে না? এক মুখ হেসে ফুলমণি বলল, বিশু তো আমার টেক্কাকে ভালোবাসে, আমার গতরকে ভালোবাসে, আমার এই ভরা শরীরটাকে ভালোবাসে। ওর সঙ্গে শোয়া গেলেও ঘর বাঁধা যায় না। বিশু আমার শরীরটা চেয়েছিল, আমিও শরীরের টানেই ওর কাছে গেছি। কিন্তু ও তো আমার ছেলের জন্য জমানো আমার কষ্টের টাকাগুলো বের করে নিতে চায়, জুয়ায় ফুটাতে চায়। আমি অনেক কষ্ট করে ওই টাকা কটা জমাইছি। আমার ছেলেটাই আমার সব, ওই আমার আগে। তাই বিশুকে আমার ঘরে ঢুকতে দেইনি। ওকে আমি ভালোবাসি লাই, ও আমাকে মন থেকে ভালোবাসে লাই। আমাকে তুমি ক্ষমা করে দিও দিদি, আমি সব যেন বিশুর সঙ্গে রাত কাটিয়েছি। আমার উচিত ছিল বিশুকে প্রথমেই বাড়ি ফিরে দেয়া। আমিও লোভে পড়ে ভুল করেছি, শরীরের লোভে। আমার জন্য তোমার কত কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি। আমি বিশুকে আর আমার ঘরে ঢুকতে দিব না, ও তোমার কাছেই থাকবে। পরের বরের সঙ্গে শুতে তোমার অসুবিধা হয়নি, কিন্তু তাকে নিয়ে ঘর বাঁধতে পারছো না। পুরনো বরের তৈরি করা ঘরটা ছাড়বার ভয়। টাকা চাইছে বলে নিজের ছেলের কথা মনে হচ্ছে, কিন্তু আমার মেয়েগুলোর ভবিষ্যতের কথা তোমার মনে হয়নি তখন। আর বিশু কার কাছে থাকবে সেই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তুমি পারলে বিশুকে তোমার কাছেই রাখো। বিশুর থেকে আমি মুক্তি পেলেই বাঁচি। অমন বরের আমার আর কোনো প্রয়োজন নেই, আমার মেয়েদেরও অমন বাবার প্রয়োজন নেই।
এই বলে সুলতা খুব দ্রুত হাত চালাতে থাকে, আর ফুলমণির দিকে ফিরেও দেখে না। ফুলমণি কি করছে, কি চেয়েছে, কি পেয়েছে, এখন সে কি চায় তা নিয়ে ভাবার এতটুকু ইচ্ছে সুলতার নেই। কাজ শেষ হতে হতে দুপুর পার হয়ে এলো। দিনের মজুরি হিসেবে 20টা টাকা আর 500 গ্রাম চাল পায় সুলতা। চোখ দুটো ভিজে আসে তার। কালকের কাজের কথাটা এখানেই সেরে রাখে সে। মেয়েটা কখন জমির ধারে শুয়ে ঘুমিয়ে গেছে, তাকে কোলে তুলে নিয়ে বাড়ির দিকে এগোয় সে। আকাশ কালো করে এসেছে, হয়তো এক্ষুনি বৃষ্টি নামবে। বৃষ্টি আসার আগেই বাড়ি ফিরতে হবে, নয়তো সব পাতা কুটিগুলো ভিজে যাবে। উনুন জ্বালাতে পারবে না সে। সুলতা ঠিক করে ফেরার পথে গৌরীদির বাড়ি থেকে একবার ঘুরে যাবে। কাল সারাদিন খোঁজ নেওয়া হয়নি দিদির আর বুলটির। জমিতে সে কাজ করেছে আজ প্রথম। সেই কথা, ফুলমণির কথাও দিদিকে বলবে। কত কথা বলা হয়নি। বাড়ির কাছাকাছি যেতেই সুলতা দেখল তুলি দৌড়ে আসছে তার দিকে। মা মা, তাড়াতাড়ি বাড়ি চলো, আমাদের বাড়িতে একটা মাসি এসেছে, অনেক অনেক খাবার এনেছে, আমাদের জন্য নতুন জামা এনেছে। কে মাসি? জানি না, একটু আগেই এসেছে, তোমাকে তাড়াতাড়ি ডেকে নিয়ে যেতে বলল। সুলতা ভাবল তার নিজের বোন এসেছে হয়তো, তাই মনটা খুশিতে ভরে উঠল তার। কিন্তু এত জিনিস কেন নিয়ে আসতে গেছে কষ্ট করে? এসব ভাবতে ভাবতে সেও দ্রুত পায়ে মেয়ের সঙ্গে বাড়ির দিকে রওনা হলো। সুলতা সদর দরজা দিয়ে বাড়িতে ঢুকতেই দেখলো তার দুয়ারে তার অপরিচিত একটা বউ বসে আছে। তার গায়ের শাড়ি গয়না দেখলে বেশ বড়লোক বাড়ির বউই মনে হয়। বয়সে সুলতার সমান সমানই হবে হয়তো, তবু সৌন্দর্যে সুলতাকে অনেক পেছনে ফেলে দেবে এমনই তার রূপ। বৈভব বা রাতিসজ্জের ছাপ তার সারা শরীরে, তবু চোখ দুটো যেন ভীষণ কাতর, ভীষণ অসহায়। বেশ কিছুক্ষণ অতিথির দিকে তাকিয়ে থেকে সুলতা জিজ্ঞেস করলো, আপনি আপনি কি সুলতা দেবী? হ্যাঁ। কিন্তু আপনি কে? আমি সুরভি। সুমিদি আমার মাস্তুতো ননদ হয়। আপনাদের পাড়ায় গোস্বামীদের বাড়ির বড় বৌমা সুমিদি, মানে সুমিতাদি। সুলতার মনে পড়ে আজ সকালে গোসাইগিন্নির বড় বৌমা তাকে তার মাসির ছেলের বউ সুরভির কথা বলছিল। তাহলে কি এই সেই সুরভি? আজ সকালেই সুমিদি বাড়িতে ফোন করেছিল, আপনার কথা বলল। আমি আর একটুও দেরি করিনি, যত তাড়াতাড়ি পেরেছি আপনার সঙ্গে দেখা করতে চলে এসেছি। অতিথির কথা শোনা মাত্রই তুলি বলে উঠল, তোমাদের বাড়িতে ফোন আছে, যেটা কানে দিলে কথা শোনা যায় সেই রকম ফোন? আমার জেঠু জেঠিমার বাড়িতেও ফোন আছে, টেবিলের উপর রাখা, বড় কালো রঙের। জেঠু ফোনে কথা বলে তো, আমি দেখেছি। আমি একদিন চুপি চুপি ছুঁয়ে দেখছিলাম, কিন্তু বড় ঠাকুমা দেখতে পেয়ে সেদিন খুব বকেছিল আমায়। তুলির বলা শেষ হলে সুলতা সুরভিকে প্রশ্ন করে, আপনাকে কি সুমিতাই আমার বাড়ি চিনিয়ে দিয়েছে? সুমিতা আসেনি? না না, সুমিদি আসেনি, আমি একাই আপনার বাড়ি খুঁজে এসেছি। সুমিদি রাস্তাটা বলে দিয়েছিল। সুমিদিদের বাড়ি তো আমি চিনি, ওদের বাড়ি থেকে ঠিক 5টা বাড়ি পরেই তো আপনাদের বাড়ি, তাই খুঁজে পেতে অসুবিধা হয়নি। আমি যে আপনার কাছে এসেছি সে কথা সুমিদি ছাড়াও শ্বশুরবাড়ির আর কেউ জানে না, আমরা কাউকে জানাইনি। আমার মামনি মানে আমার শাশুড়ি মা, আমার স্বামী, সুমিদি, আপনি আর আমি ছাড়া কেউ জানে না যে আমি এখানে এসেছি। আচ্ছা, আপনি ঘরের ভিতর আসুন। সুলতা সুরভিকে ঘরের ভিতর নিয়ে গিয়ে ওদের কাঠের তক্তার ওপর পুরনো চাদর পাতা বিছানাটাই বসতে বলে। সুরভি অবাক চোখে ঘরের চারপাশটা চোখ বোলাতে থাকে। পুরনো দিনের বাড়ির একটা ঘর, ঘরের চুনবালির দেওয়াল খসে পড়ে পড়ে ভেতরের ইটগুলো বেরিয়ে এসেছে। মনে হচ্ছে যেন দাঁত বার করে আছে এখানে ওখানে। ভেতরে আসবাব বলে কিছুই নেই, শুধু একটা পুরনো কাঠের আলনা, যেখানে কয়েকটা শতছিন্ন জামা কাপড় আলগোছে ফেলে রাখা। দেওয়ালের গায়ে টাঙানো একটা ছোট আয়না, আর একদিকে আগের বছরের একটা ক্যালেন্ডার, তার মধ্যে তারামায়ের ছবি। দেওয়ালের ভেতরে দুটো ছোট ছোট কুলুঙ্গি, যার একটার মধ্যে ঠাকুরের আসন পাতা। গোপাল ঠাকুর ছাড়াও আর 2-একটা ঠাকুর আছে সেখানে। কি ঠাকুর বোঝা যায় না, দীর্ঘদিনের পুজো করা ঠাকুর, সিঁদুরে চন্দনে যারা পরিচয় হারিয়েছে। পাশের কুলুঙ্গিটায় কয়েকটা ঠাকুরের থালা বাসন, ঠাকুরের চিনির কৌটো যা প্রায় ফাঁকা, একটা প্রদীপ আর প্রদীপদানি, সঙ্গে একটা ধূপদানি। ধূপ প্রদীপ যে জ্বলেনি বহুদিন তা বেশ বোঝা যায় ধুলোর আস্তরণে। চারিদিকে দৈন্যতার ছাপ ভীষণভাবে স্পষ্ট। সুলতা 1 গ্লাস জল দেয় সুরভিকে, তারপর বলে, আমার বাড়িতে আপনার আসার কারণটা যদি?
সুমিদি তো আপনাকে বলেছে আমার কিসের অভাব। আমি এমন অভাগী যার কোল ভরাতে ভগবান ভুলেই গেছেন। অনেক অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুতেই। আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে ভীষণ ভালোবাসে, সব সময় ভালোবাসায় ভরিয়ে রাখতে চায়, কিন্তু আমি নিজেই তো পূর্ণ নই। আমার কোল তো শূন্য। আমি চাই এমন একজনকে যে আমাকে মা বলে ডাকবে, যাকে আমি এই দুহাত ভরে অনেক অনেক আদর করতে পারবো, বুকের মাঝে রেখে দিতে পারবো। আপনি ছাড়া আমার এই ইচ্ছা পূরণ হওয়া সম্ভব নয়। সুরভির দু চোখের জল উপচে পড়ে তার দুই গাল বেয়ে। কিন্তু আমি কেন? বলতে নেই আপনাদের তো সবই আছে। আপনারা চাইলে যে কোনো অনাথ আশ্রম থেকে বাচ্চা দত্তক নিতে পারবেন। হ্যাঁ, তা তো পারি, কিন্তু আমার দিদি শাশুড়ি পুরনো দিনের মানুষ, এসব বোঝেন না। সেখান থেকে বাচ্চা তুলে নিয়ে গিয়ে ওনাদের বংশের নাম দেওয়া হোক, সেটা তিনি মোটেই চান না। ওনার মতামতকে মান্যতা না দিয়ে আমার শ্বশুরবাড়ির কেউই কোনো কাজ করে না। তো এত বড় একটা সিদ্ধান্ত ওনার মতের বিরুদ্ধে গিয়ে নিতে পারছি না। ওনাকে মিথ্যে বলারও দুঃসাহস আমাদের নেই। উনি চাইছেন আমরা যেন চেনা জানার মধ্যে কোনো ভদ্র বংশের সন্তানকে দত্তক নিই। তাই আপনার কথা সুমিদি বলতেই আমার মনে ক্ষীণ আশার সঞ্চার হয়েছে। সেই আশাটুকু নিয়ে আমি এখানে ছুটে এসেছি। কিন্তু আমি তো সুমিতার কথায় রাজি হইনি। একবারের জন্য বলিনি আমার অনাগত সন্তানকে আপনাদের দিয়ে দেব। আর বাচ্চার আবার ভদ্র অভদ্র হয় কি? শিশুর গায়ে কি জাত ধর্ম লেখা থাকে? সদ্যজাত শিশু তো মাটির ডেলার মতো, তাকে তো নিজে হাতে করে নিজেদের মতো গড়ে নেবেন আপনি। আপনার দেওয়া শিক্ষায় সংস্কারে সে আপনাদের মতোই, আপনাদেরই একজন হয়ে উঠবে একদিন। যাতে ভদ্র হলে কি মানুষ ভদ্রসভ্য হয়? আমার স্বামী তো শুধু নামেই ভদ্রবাড়ির সন্তান, কিন্তু সব নোংরামি ছোট লোকামি, এমন কোনো বাজে কাজ নেই যা সে করেনি। এইরকম মানুষের সন্তানকে আপনার ঠাকুমা শাশুড়ি নিজেদের বাড়ির উত্তরাধিকার হিসেবে মেনে নেবে তো? আপনাদের অবস্থার কথা সবই সুমিতি আমাকে জানিয়েছে। আপনার স্বামীর কথাও আমি জানি। আপনার কথা মতো আমিও লালন পালনেই বিশ্বাস রাখি। আমিও আমার স্বামী নিজেরাই একটা শিশুকে গড়ে পিঠে তৈরি করে নিতে পারবো, নিজেদের পরিবারের মতো করে। রক্ত কথা বলে, এ কথা তো সবসময় খাটে না। অনেক ক্ষেত্রে এটা ভুল প্রমাণিত হয়েছে। আর যদি তা হয় তাহলে আপনার সন্তানেরা আপনার মতো না হয়ে শুধু ওদের বাবার মতোই হবে। সে কথা ভাবছেন কেন? আপনি বুদ্ধিমতী, সৎ, দয়া মায়া মমতায় ভরা একজন মানুষ। আপনার মধ্যে যে গুণগুলো আছে সেগুলো তো আপনার সন্তানেরা বহন করতে পারে। আপনার মেয়েরা ওদের বাবার মতো না হয়ে নিশ্চয়ই আপনার মতো হবে, কারণ ওরা ছোট থেকে দেখেছে তাদের বাবাকে, যে সে কেমন মানুষ। আপনার ওপর করা অত্যাচারগুলো তারা নিজেদের চোখে দেখছে। কখনোই তারা নিষ্ঠুর হতে পারবে না, কোনো মানুষকে কষ্ট দিতে পারবে না। আর যে আপনার গর্বে আছে সে তো আপনার শক্তি, আপনার মনের জোর, আপনার সাহস, বেঁচে থাকার লড়াইয়ের সঙ্গী। আপনার কষ্ট, ভালোবাসা, চাওয়া পাওয়া সব কিছু সে অনুভব করছে। আমি নিশ্চিত এসব ছাড়াও তার জন্মের পর আমার দেওয়া শিক্ষা, আমাদের পরিবারের সংস্কার তাকে একজন যথার্থ মানুষ তৈরি করবে। আমার দিদি শাশুড়ির কাছে জাতটাই আগে, তবে উনি ছাড়া আমাদের বাড়ির আর কারো জাতপাত নিয়ে মাথা ব্যথা নেই। আপনি যাই বলুন, যেভাবেই আমাকে বোঝাতে চান, আমার উত্তর নাই থাকবে। আমি আমার গর্বের সন্তানকে আপনার হাতে তুলে দিতে পারবো না। আমার সন্তান আমার কাছেই থাকবে। যে যার ভাগ্য সে তার নিয়েই জন্মায়। তবু আমি আমার দিক থেকে সব রকম চেষ্টা করব, কঠিন লড়াই করব শুধু ওদের জন্য। আমার কিছুই নেই। স্বামীর, মার গলাগালি আমার নিত্যদিনের পাওনা। মেয়েগুলোর পেট ভরাতেও ঠিক করে পারি না, তবু ওরা অভিযোগ করে না। এত ছোট ওরা, তবু অন্যের দুয়ারে খাবার জন্য হ্যাংলার মতো বসে থাকে না। ওরা আমাকে মানে, আমার কথার অবাধ্য হয় না। মনে বিশ্বাস রাখে যেমন করেই হোক না কেন ওদের মা ঠিক খাবারের ব্যবস্থা করবে। ওরাও কষ্টকে জয় করতে শিখে গেছে, আমার পেটেরটাও শিখে যাবে। আমি আমার মেয়েগুলোর মুখ চেয়ে এখনো বেঁচে আছি, নয়তো কবেই মরে যেতাম। ওরাই আমার বেঁচে থাকার একমাত্র কারণ। তাই তো মনে প্রাণে চাই আমার আবার একটা মেয়েই হোক। ছেলে আমার চাই না। আর একটা বিশুর জন্ম হোক এই পৃথিবীর বুকে, তা আমি কখনোই চাই না। বরের হাতের মার খাই সহ্য করি, ছেলের হাতের মার সহ্য করতে পারবো না। কিছুদিন আগেও গোপালের কাছে চাইতাম একটা ছোট্ট গোপাল আমার কোল জুড়ে আসুক, কিন্তু বিশুর নোংরামি দেখে আমার সেই ইচ্ছেরও বলি দিয়েছি।
আপনি বলছেন আপনার মেয়েদের জন্যই আপনি বেঁচে আছেন, অথচ ওদের উজ্জ্বল ভবিষ্যতের চিন্তা করেন না আপনি। এভাবে আতপেটাকে কিছু না পেয়ে ওরা জীবনে কিছু করতে পারবে? ওদের সুস্থভাবে বেড়ে ওঠার অধিকার আছে, যা আপনারা দিতে পারছেন না। আপনি চান না আপনার মেয়েরা উচ্চশিক্ষিত হোক, নিজেদের পায়ে দাঁড়াক, ভালো বাড়িতে ওদের বিয়ে হোক? এসবের কিছুই কি এখানে এভাবে থেকে ওরা পাবে? আপনি পারবেন ওদের সব ইচ্ছা পূরণ করতে? আজ ওরা আপনাকে মানে, ওরা অনেক ছোট। কাল যখন বড় হবে ওদের ইচ্ছেগুলো পূর্ণ হবে না, না পেয়ে পেয়ে ক্ষোভের সৃষ্টি হবে ওদের মনে। তখন তো আপনাকেই দোষারোপ করবে। আপনার চোখের সামনেই আপনার মেয়েদের জীবনগুলো হয়তো আপনার মতোই অর্থহীন হয়ে যাবে। তখন নিজেকে ক্ষমা করতে পারবেন তো? আপনি আমাকে এভাবে হারিয়ে দিতে পারবেন না, আমার মনের জোরকে ভেঙে দিতে পারেন না। আমাকে সাহস দিন যে আমি পারবো। দয়া করে আপনি এখান থেকে চলে যান। সুরভি সুলতার পায়ের কাছে বসে পড়ে বলে, আমি এখানে আপনাকে হারাতে নয় জেতাতে এসেছি। আপনার মেয়েদের দায়িত্ব নিতে এসেছি। ওদের উজ্জ্বল ভবিষ্যতের ব্যবস্থা আমি করব। শুধু আপনি আমাকে মা হবার সুযোগটা দিন। আমাদের মধ্যে যা কথা হচ্ছে কেউ কোনোদিনও জানবে না। সমাজে আপনার কোনো সম্মানহানি হবে না। দয়া করে আমার জন্য একটু ভাবুন। আপনি তো মা, একজন মেয়ে হয়ে আরেকটা মেয়ের কষ্টটা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনি। আমারও হাত পা বাঁধা, পারছি না আর 5টা মানুষের মতো সাধারণভাবে দত্তক নিতে। তাই আপনার কাছে ভিক্ষে চাইছি, আমার ঝুলি ভরিয়ে দিন। সুরভি হাউ হাউ করে কেঁদে ওঠে সুলতার পায়ে পড়ে। সুরভির মর্মস্পর্শী কান্নায় সুলতার ভেতরে নরম হৃদয় তার শক্ত আবরণ ভেদ করে যেন একটু গলে যায়। বাইরের কাঠিন্য সে আর ধরে রাখতে পারে না। সুলতা বলে, আমাকে কটা দিন সময় দিন। আমি জানি না আমি কিভাবে পারবো নিজের আত্মজ বা আত্মজাকে আপনার হাতে তুলে দিতে। তাও যদি পারি আপনাকে মাতৃসুখ অনুভব করাতে, সেও আমার অনেক বড় পাওনা হবে। তাই কোনো কিছুর পরিবর্তে আমি আমার সন্তানকে আপনাকে দেব না। আপনাকে আমার 3 নম্বর মেয়ের কোনো দায়িত্ব নিতে হবে না। আমি আমার সাধ্য মতো মেয়েদের প্রয়োজন মেটাবো, ওতেই ওরা খুশি থাকবে। জীবনের কাছে যত কম চাহিদা থাকবে, ভালো থাকাটাও তত সহজ হবে। একটুতেই আনন্দ পাবে। বেশি কিছু চাই না আমরা। তাই আমার সন্তানের বিনিময়ে কিছুই চাই না আমি। নিজের অন্তরাত্মাকে যদি বোঝাতে পারি তাহলে আপনাকে জানাবো। ঠিক আছে, আপনি সময় নিন। আমার বাড়ির ঠিকানার বাড়ির নম্বর আমি লিখে দিয়ে যাচ্ছি। যেদিন মনে হবে সেদিনই একটা ফোন করে দেবেন, আমি আপনাকে নিতে চলে আসব। আপনার এখানে আসার আর প্রয়োজন নেই। আমার স্বামী শাশুড়ি ভালো মনের মানুষ নয়। ওরা কিছু বুঝতে পারলে আপনার মা হবার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আমি সময় মতো আপনার কাছে পৌঁছে যাব। তাই হবে তাহলে। কিন্তু আমি তুলিদের জন্য মন থেকেই কিছু করতে চাই, ভালোবেসে কিছু দিলে কি ফিরিয়ে দেবেন? এই বলে সুরভি নিজের ব্যাগ থেকে 1000 টাকার একটা নোট বের করে সুরভির হাতে জোর করে গুজে দেয়। সুলতা ফিরিয়ে দিতে চাইলে সুরভি বলে, এই তো মাত্র কটা টাকা। বাচ্চাগুলো কত কষ্ট পায়, আমার আপনার বলে তো নয়। শুধু নিজের বাচ্চাকে ভালোবাসবো আর আপনার বাচ্চা কষ্ট দেখেও মুখ ফিরিয়ে নেব, সেরকম মানুষ আমি নই। ওদের আর আপনার শরীরের খেয়াল রাখবেন। আমার স্বামী আর আমি এমনি অনেক গরিব শিশুদের সাহায্য করি। পৃথিবীর বুকে সবাই খেয়ে পড়ে বেঁচে থাকুক, এইটুকুই চাওয়া। আমার যা আছে সেখান থেকে একটু সাহায্য করলে কটা মানুষের পেট ভরবে, এটা ভাবলেই বেশ সুখ অনুভব করি। আপনারা ভালো থাকবেন। কোনো অসুবিধা হলে অবশ্যই ফোন করে নেবেন। এই বলে সুরভি বিদায় নেয় সুলতার কাছ থেকে। সুরভি বেরিয়ে গেলে সুলতা সুরভির দেওয়া টাকাটার ফোন নাম্বার সহ ঠিকানা লেখা কাগজটা তুলে রাখে ঠাকুরের আসনের নিচে। অতগুলো টাকা খরচ করে খাবার পেট তাদের নেই। তাই মনে মনে ভাবে, ভবিষ্যতে কখনো যদি সুরভির সঙ্গে দেখা হয় আবার, তাহলে এই টাকা সে তার হাতে ফেরত দিয়ে দেবে। সুলতা দেখল সুরভি বাচ্চাদের জন্য বেশ অনেক রকম খাবার এনেছে। মেয়েগুলোর যেসব খাবারের জন্য ভীষণ বায়না করেই যাচ্ছে। ওদের খিদেও পেয়েছে, সেই কোন সকালে খেয়েছে। সুলতা মেয়েগুলোকে বিস্কুটের প্যাকেট খুলে খেতে দেয়। রাতে মজুরি হিসেবে পাওনা চালটুকু থেকে 3 মুঠো তুলে রেখে বাকিটুকু ফুটিয়ে নেয় সুলতা। তুলিকে পাঠায় ওর বন্ধু পিঙ্কিদের বাড়ি 2টো হাঁসের ডিম আনতে। 2টো ডিমকে 4 টুকরো করে ভেজে নিলে গরম গরম ভাতের সঙ্গে বেশ ভালোই লাগবে। পিঙ্কির মাকে কাল 6টা টাকা দিয়ে দেবে সে। রাতটুকু কেটে যায় কোনো ঝঞ্ঝাট ছাড়াই। সারাদিনের পরিশ্রমের ফলে সুলতার শরীর ভীষণ ক্লান্ত।
তাই মেয়েদের খাবারটুকু খাইয়ে সে ক্লান্তিতে না খেয়েই ঘুমিয়ে পড়ে। সকাল হলে বাসি ভাতটুকু খেয়ে আবার প্রধানের জমিতে কাজের জন্য বেরিয়ে পড়ে। মেয়েগুলোর জন্য রেখে দেওয়া 3 মুঠো চালের ভাত ফুটিয়ে নেয় কোনো রকমে। কাঠ কুটিরও অভাব হচ্ছে। বর্ষায় উনুন জ্বালানোর জোগাড় করতেও হিমশিম অবস্থা। গুল ঘুটে কেনার ক্ষমতা কোথায়? একটা সময় বিশু এই খরচগুলো কিছু হলেও করত। মাঝে সাঝে বাজার করে আনতো। নিজের যখন ভালো কিছু খাবার ইচ্ছে হতো নিজের পয়সায় মাছ মাংস কিনে এনে আঁচের উনুনে বসিয়ে নিজেই রেঁধে ফেলত। কিন্তু সে হয়তো মাসে 2-1 দিন, বাকি দিন কি খাবে তার চিন্তা করতো না কখনোই। প্রধানের একটা জমিতে রোয়ার কাজ শেষ হলে অন্য জমির কাজ শুরু হয়। এভাবে বেশ কিছুদিন চলে। রোজের ভাতের আর অভাব থাকে না। সুলতা এখন জমির কাজ ভালোই শিখে গেছে। ধান রোয়ার কাজ শেষ হলে কটা দিন জমির সবজি তোলার কাজ, ওষুধ দেওয়ার কাজ, এসব কিছু না কিছু কাজ সে পেয়েই যায়। তবু পঞ্চায়েত প্রধান একদিন সুলতাকে ডেকে বলল, বৌমা, এত কষ্ট করে দিন চালাও, দেখে কষ্টও হয়। বিশুটা কি কিছুই করছে না? জানি না দাদা, সারাদিন সে কি করে। সে সময় মতো এসে শুধু খেয়েটা নেয়। বাকি সারাদিন কি করে কোথায় থাকে জানি না, জানতেও চাই না। রাতে সে আমাদের সঙ্গে থাকে না। পঞ্চায়েত প্রধান মানুষটি ভীষণই ভালো মানুষ। সুলতা বোঝে। তিনি সুলতাকে নিজের বোনের মতো ভেবেই কথা বলেন। প্রধানমশাই বললেন, আজ কাজ থেকে ফেরার সময় বাড়িতে বৌদির সঙ্গে দেখা করেছেও। বৌদি নিজে থেকেই তোমার সঙ্গে দেখা করতে চেয়েছে। সুলতার এখন প্রায় 7 মাস চলছে। ওই নিয়েই সে জমির কাজ করে চলেছে। একদিনও বসে থাকার উপায় নেই। তবে এইটুকুই শান্তি, কষ্ট হলেও মেয়েগুলোর পেটটা সে ভরাতে পারে। তারপরও রোজের পাওনা টাকা থেকে 2-1 টাকা করে কৌটোয় ভরে জমাও করেছে সুলতা। আর কটা দিন তো বাকি। বাচ্চা হলেই তো আর সে খাটতে বেরোতে পারবে না। কটা দিন বাড়িতে বসেই খেতে হবে। তখন ওই কটা জমানো টাকা দিয়ে পেট চালাতে পারবে। তবু কাজ শেষ করে নিজের পাওনা টাকার চালটুকু নিয়ে সে গিয়ে পৌঁছায় গ্রাম প্রধানের বাড়ি। ধান তোলার কাজ চলছে এখন। বেশ খানিকটা রাস্তা। হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছে সুলতা। তার উপরেই গুমোট গরম। ভাদ্র মাস শেষ হয়ে আশ্বিন মাস চলছে, তবু যেন গরম কমে না। আর তার সঙ্গে মাঝে মাঝেই অঝোর ধারায় বৃষ্টি। এসব যে কতদিনে ঠিক হবে? সামনে মা দুর্গার পুজো, তারপর আবার আলু চাষের প্রস্তুতি। কিন্তু ততদিন কি আর সুলতা কাজ করতে পারবে? এখনই যেন শরীর দেয় না। সুলতাকে দেখেই প্রধানের বউ তাকে ডেকে ঘরের ভেতর নিয়ে গিয়ে বসালো। 1 গ্লাস জল দিল সুলতাকে। তারপর বলল, এই শরীর নিয়ে জমির কাজ করছো, কষ্ট হয় না? খেতে না পাওয়ার কষ্ট যে আরও বেশি গো। ওই ছোট ছোট মেয়েগুলো শুকনো মুখগুলো খিদে আরও শুকিয়ে যায়। সে দেখা যে আরও কষ্টের। আমার কষ্ট আমি সহ্য করতে পারি, মেয়েদের কষ্ট সহ্য হয় না। আর পেটেরটার কষ্ট বোঝে না। ভাগ্যিস বুলটির মায়ের সঙ্গে দেখা হয়েছিল। ওই তো বলল তোমার কথা। আমি তো জানতামও না। কাল থেকে আর জমির কাজ করতে যেও না, আমার বাড়ি রান্নাটা করে দিয়ে যেও। দাদা বলেছে জমির কাজের জন্য যা পাও তাই দেবে তোমায়। তোমাদের দুপুরের খাবারটা এখান থেকেই নিয়ে যেও। 2 জন বড় মানুষের পেট ভরা খাবার নিয়ে যাবে এখান থেকেই, যতদিন না তুমি সুস্থ হচ্ছ। তাতে নিশ্চয়ই তোমাদের 4 মায় বেটির খাবার হয়ে যাবে। সুলতা প্রধানের বউয়ের পায়ে মাথায় ঠেকিয়ে একটা প্রণাম করে। মুখে বলে, আপনাদের মতো মানুষরা এখনো আছে, তাই তো চন্দ্র সূর্য উঠছে, নয়তো পৃথিবী কবেই ধ্বংস হয়ে যেত। মনে মনে গৌরীদিকে অজস্র ধন্যবাদ দেয় সুলতা। দেখা করার সময় পায় না, কথা হয় না। গৌরীদির জন্য, বুলটির জন্য কিছু করতেও পারে না সে। তবু এই মানুষটা কত ভাবে তার জন্য। ভালোবাসা মনে হয় এগুলোকেই বলে। সুলতা পরদিন থেকে প্রধানের বাড়ি রান্নার কাজ করতে যায়। 2 বেলাই নিজেদের খাবার পুটলি করে বেঁধে বাড়ি নিয়ে আসে। ভালো মন্দ যা আসে প্রধানের বাড়িতে রাতে, সেই সবই বৌদি বেঁধে দেয় সুলতাদের জন্য। কেন কোনো দোনামনা নেই। এই কদিনেই বুঝেছে সুলতা। খুবই ভালো মানুষ ওরা, খুব বড় মনের মানুষ। টাকা যা পায় সবটাই জমিয়ে রাখে। পাওনা চাল থেকে শুধু বিশুর মতো ভাত ফুটিয়ে দেয়। বিশু আসার আগেই মেয়েগুলোকে ভালো তরকারিগুলো দিয়ে ভাত খাইয়ে দেয়। বিশুকে দিতে মন চায় না, তবু মেয়ে ছেলের মরণ স্বভাবই এমন, না দিয়ে সে নিজেও খেতে পারে না। সুলতার ভরা মাস চলছে। এই মাসেই হয়তো। অনেক ভেবেছে সুলতা,
তবুও পেটের বাচ্চাটার ভবিষ্যৎ নির্ধারণ করে উঠতে পারেনি। সেদিন দুপুরে প্রধানের বাড়ি থেকে রান্নার কাজ সেরে খাবারের পুটুলি নিয়ে বাড়ি ঢুকতেই দেখল বিশুর উগ্র মূর্তি। এই কমাস বিশু মোটেই সুলতার গায়ে হাত তোলেনি। দুপুরে খেয়ে সে বেরিয়ে যেত, রাতে মদ খেয়ে বাড়িতে ফিরত না। তার বউকে মারাটা বন্ধ হয়েছিল, কিন্তু আজ এমন কি হলো যে দিনে দুপুরে? বিশু তো নেশার ঘোরে নেই মোটেই। তবে চোখ পড়ল দূরে দাঁড়িয়ে শাশুড়ি মা, তার হাতে সুলতার এতদিনের জমানো টাকার কৌটোটা, সঙ্গে সেই 1000 টাকার নোটটাও। বিশু কোনো কথা না বলেই ঠাসিয়ে একটা চড় মারল সুলতার গালে। সুলতার হাত থেকে খাবারের পুটলিটা ছিটকে পড়ে গেল দূরে। সুলতা নিজেকে খুব কষ্ট সামলে নিল, বলল, কি হয়েছে? আমাকে মারছো কেন? আমি খেটে তোমাদের খাবার জোগাচ্ছি, বসে বসে খেতে পাচ্ছ, তাও হচ্ছে না। শাশুড়ির হাত থেকে টাকার কৌটোটা কেড়ে নিয়ে সুলতা বলল, আপনার লজ্জা হয় না আমার জিনিসে হাত দিতে? শাশুড়ি 1000 টাকার নোটটা নেড়ে দেখাতে দেখাতে বলল, হারামজাদি, খুব গতর দেখিয়ে দেখিয়ে ইনকাম করছিস, তাই বলি রোজ এত খাবার এত টাকা দিচ্ছে কেন? প্রধানের বিছানায় শুয়ে শুয়ে ভালোই পেট করে ফেলেছিস তো। প্রধানের ইচ্ছে মতো দিন নেই রাত নেই যাচ্ছিস আর কামিয়ে আনছিস। কান দুটো দু হাতে চেপে ধরে সুলতা, এত নোংরা মানুষ হয় কি করে? ভদ্রবাড়ির মেয়ে হয়ে ভদ্রবাড়ির বউ হয়েও জমিতে ছোট লোকদের সঙ্গে দাঁড়িয়ে কাজ করেছি, লোকের বাড়ি হেসেল ঠেলে দিয়ে আসছি দুবেলা। নিজেদের তো চক্ষু লজ্জা বলে কিছুই নেই, তার ওপর আবার আমাকে নোংরা কথা বলা যাচ্ছে? আসলে কোনো মেয়ে যদি পুরুষের সাহায্য ছাড়া নিজের অন্ন বস্ত্রের ব্যবস্থা করে ফেলে, তাহলে তার চরিত্রে মনে হয় আগেই দোষটাই দাগিয়ে দেওয়া হয় যে সে দুশ্চরিত্রা। বেশ পড়ে পড়ে স্বামীর হাতের মার খেতে পেতাম না, তাহলে হয়তো। শাশুড়ির পায়ে পড়ে কাঁদিনি তো কখনো, তাই হয়তো তিনি আমার জিতে যাওয়াটাকে মেনে নিতে পারছেন না। শাশুড়ির কথা বলা শেষ হতে না হতেই বিশু আবার সুলতাকে মারতে শুরু করে। চুলের মুঠি ধরে দেওয়ালে মাথাটা ঠুকে দেয়, কপাল ফেটে রক্ত ঝরতে থাকে। সুলতা উত্তর দিতে গেলে বিশু মুখ চেপে ধরে, তার দম বন্ধ হয়ে আসে সুলতার। মাটিতে পড়ে যায় সে। তুলি মায়ের অবস্থা দেখে দৌড়ে বেরোয় বাড়ি থেকে। পাড়ার সবাইকে ডাকে সে, আমার মাটাকে বাঁচাও, ওরা আমার মাকে মেরে ফেলবে। ছোট্ট মেয়েটার ডাকে পাড়া প্রতিবেশী সব ছুটে এলো সুলতাকে বাঁচাতে। এমনিতেই সবাই জানে বিশু কেমন ধরনের মানুষ, তাই কেউ আর সময় নেয়নি ভাবতে। গ্রামগঞ্জের মানুষদের মধ্যেই পরোপকার ব্যাপারটা বেশ ভালোই আছে। তারা পাশাপাশি থাকা মানুষদের ভালোই মন্দই নিজেদের জড়িয়ে নেয় সহজেই। যে কোনো বাড়ির হাড়ির খবর তাই নিমেষেই ছড়িয়ে পড়ে সারা গ্রামে। সুলতার খবর ক্ষণিকের মধ্যে চলে যায় গ্রামের প্রধানের বাড়ি, খবর চলে যায় ঝুমকি বৌদিদের বাড়ি, খবর পেয়ে ছুটে আসে সুলতার গৌরীদিও। পাড়ার লোকজন মিলে সুলতাকে ধরে ঘরের ভেতরে তাদের কাঠের তক্তার উপর শুয়ে দেয়। চোখে মুখে জলের ছিটে দিতেই সুলতার জ্ঞান ফেরে। গৌরীদি সুলতার কাছে বসে সুলতার কপালের থেতলানো অংশে লাল ওষুধ লাগিয়ে দেয়। রক্ত বন্ধ হয়েছে আপনা হতেই। শরীর থেকে গড়িয়ে পড়ার মতো রক্তরও মনে হয় অভাব। গৌরীদি পরম যত্নে সুলতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। সুলতার দু চোখের কোণা দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। বিশুর বাড়িতে পুলিশ নিয়ে ঢোকে গ্রামের প্রধান। মুহূর্তেই হাতে হাত করা পড়ে বিশুর। গর্ভবতী স্ত্রীর গায়ে হাত তোলা, অমানবিক অত্যাচারের অপরাধে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সুলতার থেকে লিখিত অভিযোগ চায় তারা। সুলতা নির্ভয়ে সবকিছু লিখে জানায় তার অভিযোগে, বিশুর নির্মম অত্যাচারের কথা। বিশুকে ধরে নিয়ে বেরিয়ে যায় পুলিশ। প্রধান মশাই সুলতার ঘরে সুলতার ঠিক আছে কিনা দেখতে ঢোকে। তিনি সুলতাকে বলেন, এই কাজটা আরও আগে করা উচিত ছিল আমার। আসলে তুমি কখনো আমার কাছেও কোনো অভিযোগ করনি বৌমা। কারো ব্যক্তিগত জীবনে অহেতুক ঢুকে পড়াটাও তো ঠিক নয়। তাই তোমার অভিযোগ ছাড়া বিশুকে পুলিশের হাতে তুলে দিতাম কি করে। কিন্তু এই কদিনে তোমার দুঃখ দেখে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। বিশুর যাতে বেশ কড়া শাস্তি হয় সেটা আমি নিশ্চয়ই দেখব। প্রধান মশাইয়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেল সুলতা। তিনি সুলতাকে প্রণাম না করতে দিয়ে বললেন, এখন কটা দিন বাড়িতেই থাকো বৌমা। আমি আমার ছেলেদের দিয়ে তোমার বরাদ্দ চাল আর রোজের টাকা পাঠিয়ে দেব। সুস্থ হলে দেখা করো। সুলতার শাশুড়ি তার ছেলের এই পরিণাম যেন মেনে নিতে পারল না।
চিৎকার করে সারা গ্রাম শুদ্ধ লোকের সামনে গ্রাম প্রধান আর সুলতাকে বিছানায় বারবার শোয়ালো। নোংরা ভাষাগুলো সব কিছুই প্রধানের কানে গেল। শাশুড়ির নোংরা কথা শুনে লজ্জায় ঘৃণায় সুলতার গলায় দড়ি দিয়ে মরে যেতে ইচ্ছে করলো। সে গৌরী দিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, দিদি গো, আমি আর সহ্য করতে পারছি না। কি লজ্জা গো, আমি মরে যেতে চাই দিদি, আর বাঁচতে চাই না। গৌরী সুলতাকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলল, অমন কথা বলছিস কেন লো মুখপুরি? তুই কেন মরতে যাবি? মরলে ওরা মরুক। তুই কি কোনো অন্যায় করেছিস যে মরবি বলছিস? কত লোক কত রকম অন্যায় করে মুখ উঁচিয়ে বুক ফুলিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কই তারা তো মরছে না, আর তুই কিছু না করেই মরবি বলছিস? মৃত্যুর সব কিছু মীমাংসা নয়। তুই মরলে তোর মেয়েগুলোর কি হবে? এতদিন তো ওদের কথা ভেবেই বেঁচে রইলাম, কিন্তু এভাবে আর কতদিন? ঠাকুর সব ঠিক করে দেবে শুলো। তুই বরং তোর বাপকে খবর দে, তোকে নিয়ে যাক। বাচ্চাটা হয়ে গেলে কটা দিন ওখানে থেকে একটু সুস্থ হয়ে তারপর আবার আয়। না দিদি, বাবাকে এখানে ডাকবো না। বাপের বাড়ি গিয়ে উঠবো না আমি। 3 মেয়েকে নিয়ে বাপের ঘরে এই অবস্থায় উঠলে মায়ের মুখ ভারী হবে। মা বাবার কষ্ট আমি আর বাড়াতে চাই না। মায়েরও তো দোষ নেই, আমি তো বুঝি। বাবার অবস্থা তো আমি জানি। আমি ওদের বোঝা হতে চাই না আর। আমি নিজের ব্যবস্থা নিজেই করব দিদি, কারো বোঝা হব না। তুই ভেবে কথা বলছিস তো? তোর এই অবস্থা, বিশু তো জেলে, আর ওই তো তোর শাশুড়ি। রাত বিরেতে ব্যথা উঠলে কে দেখবে লো তোকে? আমরা আস্তে আস্তে তোকে হাসপাতালে নিয়ে যেতে যেতে যদি বিপদ আপদ কিছু হয়ে যায়। তোর 3টে মেয়ে তো বাপের ঘর থেকে হয়ে এসেছিস, এবারও তাই যা। বাপ মা খুশি না হোক ফেলে দিতে পারবে না। নিজের কথা না ভেবে পেটেরটার কথা ভাব। মেয়েগুলোর ভবিষ্যৎ কি হবে সে কথা ভাব। এভাবে তুই লোকের বাড়ি কাজ করে ওদের কি ভবিষ্যৎ দিতে পারবি? শুধু আজকের কথা ভাবলে তো হবে না, কালকের কথাটাও তো আজকে থেকেই তোকে ভেবে রাখতে হবে। দিদি, বিশু আজ না হয় জেলে, কিন্তু ও থাকলে কি আমার কোনো সুবিধা হতো? আমি তো মেয়েগুলোর চিন্তা করি দিদি। আমার সামর্থ্য মতোই ওদের বড় করব। যেমন ক্ষমতা তেমনভাবেই বড় হোক। চেষ্টা থাকলে এর মধ্যে থেকে উজ্জ্বল নক্ষত্র হয়ে জ্বলজ্বল করবে। আমরা যদি ভবিষ্যতের কথা আগে থেকে ভেবে আজ সিদ্ধান্তগুলো ঠিকঠাক নিই, তাহলে পরে আর আফসোস করতে হয় না, জানিস তো। বুলটি হবার পর আর একটা বাচ্চা নিইনি। যদি নিতাম তাহলে তো এতদিনে সে আমার অভিভাবক হয়ে যেত। আমার এত চিন্তাও থাকতো না। তখন বুলটির ভবিষ্যতের কথা ভাবিনি। তখন মনে হয়েছিল বুলটিকে নিয়ে জীবন কাটিয়ে দেব। ও আমার অবুঝ মেয়ে, আমি ছাড়া ওর খেয়াল রাখার আর কেউ নেই। যদি আর একজন সুস্থ সন্তান আসে তার প্রতি হয়তো বেশি টান তৈরি হবে। অসুস্থ মেয়েকে তখন হয়তো বোঝা মনে হবে। ভবিষ্যতের কথা সেই সময় এভাবে ভাবিনি। যদি ভাবতাম তাহলে আজ আমার এত চিন্তা থাকতো না। আমার পরে বুলটির জন্য আর একজন কেউ থাকতো যে বুলটির খেয়াল রাখতো। আমাদের সবারই উচিত আবেগে ভেসে না গিয়ে নিজেদের ভবিষ্যতের কথা ভেবে সঠিক সিদ্ধান্তটা সঠিক সময় নেওয়া। ঠিক বলেছ দিদি, তুমি আমায় অনেক চিন্তা অনেক দ্বিধা থেকে মুক্তি দিলে। আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে খুব সাহায্য করলে। এই সময় ঝুমকি বৌদি সুলতার ঘরে ঢুকলো। এখন ঠিক আছো সুলতা? আমি শোনা মাত্রই শুনে এসেছি। তুমি আমার কাছে আর আসো না কেন সুলতা? এত কষ্ট করে যাচ্ছ, তবু দিদির কাছে একবারও বলতে পারো না আমরা কি তোমার কাছে পর হয়ে গেছি সুলতা? না না দিদি, সেরকম কিছু নয়। তুমি তো আমাদের ভালোই চাও, আমাকে ভালোবাসো। তোমরা আমার পর হবে কেন? আসলে তুমি তো প্রায় থাকো না এখানে। গিয়েছিলাম একবার, তখন তুমি ছিলে না বাড়িতে। হ্যাঁ, আমি তো বেশিরভাগ সময় দাদার সঙ্গে কলকাতাতেই থাকি এখন। মাঝে মাঝে আসি এখানে। সেবার এখানে ফিরে আমি দারোয়ান দাদার মুখ থেকে তোমার কথা শুনেছিলাম, কিন্তু সেটা তো সত্যি কথা ছিল না, সে আমি বেশ বুঝেছিলাম। মা আমাকে তোমার সঙ্গে দেখা করতে বারণ করেছিল। কারণটা অবশ্য আমি আন্দাজ করতেই পেরেছিলাম। তবু সত্যিটা কি ছিল সেটা বলবে সুলতা? আজ আমি জোর করে তোমার সঙ্গে দেখা করতে এসেছি। জানি ওরা নিজেদের করা কোনো অন্যায়কে ধামাচাপা দিতে চাইছে। ছাড়ো দিদি, সেদিনের পর থেকে অনেক দিন পার হয়ে গেছে। তোমার আর ওসব কথা শুনে কোনো লাভ নেই। ওনাদের দোষ নয় গো দিদি, দোষ আমার কপালের। যাদের ক্ষমতার জোর থাকে না তাদের ওরকম অনেক অনেক পরীক্ষা দিতে হয়। অনেকে পরীক্ষায় পাশ করতে পারে, আবার অনেকেই ফেল করে জীবনে হার মেনে নেয়। আমি হার মানিনি দিদি, পরীক্ষায় জেতার চেষ্টা চালিয়েই যাচ্ছি। তোমার থেকে আরেকটু সাহায্য চাই।
সুলতা উঠে গিয়ে ঠাকুরের আসন তুলে সুরভির দেওয়া ঠিকানা লেখা কাগজটা খুঁজতে লাগলো, কিন্তু সে কাগজ আর ঠাকুরের আসনের নিচে নেই। 1000 টাকার নোটটা নেবার সময় ঠিকানাটা এখান থেকে বের করেছে শাশুড়ি, কিন্তু সেই কাগজটা আর তার জমানো টাকাগুলোর চেয়ে খুব প্রয়োজন সুলতার। সুলতা তুলিকে জিজ্ঞাসা করলো, তুলি, একটা ঠিকানা লেখা সাদা কাগজ ছিল এখানে, তুই দেখেছিস মা? হ্যাঁ, ঠাকুমা টাকাটার সঙ্গে এই কাগজটাও নিয়ে গিয়েছিল। আর টাকার কৌটোটা কোথায় গেল? তুমি তো মাটিতে পড়ে গেলে, তখন তোমার হাতেই ছিল। তারপর আমি তো সবাইকে ডাকার জন্য বেরিয়ে গেলাম, ফিরে এসে তো আর তোমার হাতে দেখতে পাইনি। মাসির দেওয়া টাকাটা ঠাকুমার হাতেই ছিল। সুলতা গৌরী আর ঝুমকিকে নিয়ে শাশুড়ির ঘরে ঢুকল। শাশুড়ি তখন ঠাকুরের ছবির সামনে দাঁড়িয়ে মুখে বিড়বিড় করে কি যেন বলছে, আর মাঝে মাঝেই দেওয়ালে নিজের মাথাটা জোরে জোরে ঠুকছে। সুলতা বেশ দৃঢ়তার সঙ্গে বলল, আমার টাকাগুলোর ঠিকানা লেখা কাগজটা ফেরত দিন। কোন টাকা? তুই তো নিয়ে নিলি আমার থেকে তোর টাকা। আমার কাছে কোনো টাকা নেই। মিথ্যা কথা বলবেন না, আমার অনেক কষ্টের টাকা ওগুলো। ও ছেলেটাকে জেলে পাঠিয়ে তোর শান্তি হয়নি, আমাকে এবার কি চোর বদনাম দিবি? গৌরী চেঁচিয়ে বলে, হ্যাঁ, আপনি তো চোরই। এবার কি বলার আছে? নইলে অন্যের ঘর থেকে টাকা বের করতে পারেন? শুধু তাই নয়, নিজের ছেলেকে উস্কে দিয়ে সুলতার নামে মিথ্যে কথা বলে শুধু শুধু ওই ভরা পেটের মেয়েটাকে মার খাওয়ালেন। আপনি কেমন মানুষ? আপনি বয়সে বড় মনেই হচ্ছে না। ইচ্ছে করছে আপনাকেও, আপনার ভগবানও আপনাকে ছাড়বে না, দেখে নেবেন। টাকাগুলো ভালোই ভালোই ফেরত দিয়ে দিন, নয়তো ওই যে দেওয়ালে আস্তে আস্তে মাথা ঠুকছিলেন, আমি কিন্তু জোরে জোরে ঠুকে দেব। ঝুমকি সুলতাকে পিছনে ফেলে সামনে এগিয়ে গিয়ে বলল, আপনি তো বয়সে অনেক বড়, আমাদের থেকে সবসময় সম্মান চান, কিন্তু আপনারা কি কোনো সম্মানের কাজ করেন যে আপনাদের আমরা সম্মান করব? কি স্বার্থপর মানুষ আপনারা, শুধু নিজেদেরকে নিয়ে ভাবেন। আপনারা আমাদের জন্য না ভাবলে আমরা আপনাদের জন্য ভাববো কেন বলুন তো? যে বদনাম আপনি সুলতার নামে সারা গ্রামে ছড়িয়েছেন, তার জন্য একদিন আপনাকে সুলতার কাছে ক্ষমা চাইতেই হবে, আর সেদিন শীঘ্রই আসবে। আপাতত টাকাগুলোর কাগজটা ফেরত দিন। টাকা আমার কাছে নেই। বাড়িতে কত লোক ঢুকেছিল, টাকা কে নিয়ে গেছে আমি কি করে জানবো? গৌরী এগিয়ে গেল সুলতার শাশুড়ির কাছে। মুহূর্তের মধ্যে সে সুলতার শাশুড়ির ডান হাতটা ঘুরিয়ে ধরল পিছনের দিকে। টাকা কটা ফেরত দেবেন কি না? ওই মেয়েটা না খেয়ে কত কষ্ট করে জমিয়েছে টাকাগুলো। আপনার তো সব ব্যবস্থা আছে, কখনো তো নাতনিগুলোকে ডেকে একবেলারও ভাত দিতে পারেননি? লজ্জা করলো না ওদের ভবিষ্যতের সঞ্চয়টুকু আত্মসাৎ করে নিতে? এক্ষুনি বের করে দিন, আমি সুলতাকে ওর বাপের ঘরে রেখে আসব। টাকাগুলো ওর বাবার হাতে দিয়ে আসব, তাহলে সুলতা নিশ্চিন্তে ওখানে থাকতে পারবে। সুলতার শাশুড়ির হাতের ব্যথায় কোকিয়ে উঠল, বলল, তোমরা ভদ্র ঘরের বউ হয়ে একজন বয়স্ক মানুষের গায়ে হাত তুলছ? আমি সারা গ্রামের লোককে বলবো, ঝুমকি তোর শাওরিকেও বলবো, টাকা আমি দেব না, দেখিও হারামজাদি কি করতে পারে। সুলতার ধৈর্য রাখতে পারে না, সে সোজা গিয়ে শাশুড়ির গলাটা টিপে ধরে। তোমরা দুজন মা বেটা আমার ওপর অনেক অত্যাচার করেছ, অনেক সহ্য করেছি, আর নয়। বেঁচে থাকতে চাইলে এক্ষুনি আমার জিনিস আমাকে ফেরত দাও। সুলতার শাশুড়ির গলার আওয়াজ বন্ধ হয়ে আসলো, চোখ বেরিয়ে আসতে লাগলো। সে আঙুল দিয়ে ইশারায় দেখালো টাকার কৌটোটা কোথায় আছে। ঝুমকি সেখান থেকে টাকার সাদা কাগজটা নিলে সুলতা তার শাশুড়িকে ছেড়ে দিল। ঘর থেকে বেরোতে বেরোতে বলল, আজ ছেড়ে দিলাম, তা বলে ভাববেন না যে আমি পারি না। এরপর এরকম কিছু করলে আপনার গলাটা আমি ছাড়বো না, দম বন্ধ হলে তবেই ছাড়বো। তিনজনে একসঙ্গে বেরিয়ে এলো সুলতার শাশুড়ির ঘর থেকে। সুলতার শাশুড়ি নিজের গলা ধরে বসে ওদের তিনজনের ঘর থেকে বেরিয়ে যাওয়া দেখলো একদৃষ্টে। সুলতার প্রধানের মিথ্যে খবর ছড়িয়ে পড়ল সারা গ্রামে। গ্রামের লোক খুব উৎসাহ পেল, তিলকে তাল করলো। কিছু লোক পুরোটা মানতে পারল না, বলল, যা রটে তার কিছু তো ঘটে। কিছু লোক তো আর এক কাঠি বাড়িয়ে বলল, অনেক দিন ধরেই চলছিল প্রধানের সঙ্গে, তাই তো বিশু মারত। বউ অন্য লোকের কাছে শুতে গেলে বর কি মেনে নিতে পারে? সেজন্যই তো বিশু ও ফুলমণির ঘরে যায়। কি আর করবে, মেরেছে ঠিকই করেছে। প্রধানের এত দরদ কিসের? পুলিশ ডেকে বিশুকে জেলে ঢুকিয়ে দিল। ওরকম স্বামী স্ত্রীর মধ্যে কাদের না টুকটাক অশান্তি হয়। প্রধানের তো আরও সুবিধা হলো, যখন তখন বেশ বিশুর বউয়ের ঘরে ঢুকতে পারবে। বুড়িটা তো আর আটকাতে পারবে না, আর প্রধানের মুখের ওপর কেউই বা কে কিছু বলবে।